পূর্বস্থলীর গঙ্গারামপুর শেষমেশ সেখানে সেতু সারায়। শেরশাহের আমলে লোহার পুল সারায়ে খুশি স্থানীয়রা। যে ছবি আপনাদের দেখাচ্ছে পূর্বস্থলীর গঙ্গারামপুর শেরশাহের আমলের এই লোহার পুল, আর সেটা এবার সারাই করা হচ্ছে। প্রতিনিধি নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, এই যে সেতু সারাই করা হচ্ছে তার জেরে কতজন মানুষ, অর্থাৎ এই গ্রামের কতজন বাসিন্দা তারা সুবিধা পাবেন? দেখো প্রিয়াঙ্কা, লোক মুখে যেটুখানি জানা গেছে শেরশাহ লোক সেতু ছিল, এটা জরাজীর্ণ সংকীর্ণ অবস্থায় ছিল। সেইটা টোটালি সরিয়ে দিয়ে সেখানে 7 কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার এখানে যে সেতুটি করছে, প্রায় 20 থেকে 25টা গ্রামের বাসিন্দায় যাতায়াত করে এবং তারা এত খুশি যে তাদের যে কিষাণ মান্ডিতে যাওয়ার রাস্তা, জিনিসপত্র নিয়ে ট্রাক নিয়ে অনেক প্রশস্ত হচ্ছে এই সেতু, ফলে যাতায়াত করতে তারা পারবে। এবং শুধু তাই নয়, তারা চাইছে যে এখানে একটা বাস রুট হলে এলাকার উন্নয়ন হবে, দোকান পাশার বসবে এবং যেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের করিডর হেমায়তপুর মোড়, সেই হেমায়তপুর মোড়ের যে চাপ বেড়ে যাচ্ছে দিনের পর দিন এসটিকেটি রোড, সেই রোডে না গিয়ে তার বাইপাস হিসেবে 3 কিলোমিটার কম রাস্তা দিয়ে এখানে দিয়ে যাতায়াতের একটা বিশাল সুযোগ সুবিধা হবে। চূর্ণী নদীর খালের ওপরে যে এই ব্রিজটা ছিল, সেই ব্রিজটাকে টোটালি সেই সেতুকে সরিয়ে দিয়ে নতুন করে রাজ্য সরকার যে করছে, এলাকাবাসী ভীষণ খুশি এবং তারা চাইছে এই উন্নয়নে তাদের জীবনযাত্রা আরো উন্নতি ঘটবে, কারণ এই সেতুর জন্য তারা ভীষণ ঝুঁকিপূর্ণ যাতায়াতের মধ্যে দিয়েছিল এতদিন। প্রিয়াঙ্কা, বেশ, ব্রিজটা খুব সংকীর্ণ ছিল এবং খুব সরু ছিল। একটা 4 চাকা গাড়ি উঠলে পরে সাইডে একটা সাইকেল নিয়ে দাঁড়ানোর জায়গা ছিল না। এখন যাই হোক যেভাবে করছে ভালো চওড়া হচ্ছে এবং ফুটপাতও দুধারে হবে। এই ব্রিজটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে, আর অসুবিধা মনে হয় ভবিষ্যতে হবে না। এই ব্রিজ হলে কি উপকার হবে? এই চাঁদপুর একটা হাসপাতাল আছে, হাসপাতালে যে সমস্ত লোক রুগী টুগি যাওয়ার ক্ষেত্রে যে জল টল ছিল এগুলো তো ঘুরে টুরে যাতে অসুবিধা হতো, তারপরে একটা রুগী নিয়ে তাড়াতাড়ি হুড়কাপড়ে যাওয়া যায়, আমাদের ভালো উপকারী হবে। এই সেতুটা শেরশাহের আমলে তৈরি। আমরা এটাকে লোহার ব্রিজ নামে খ্যাত। গঙ্গানন্দপুর বাইপাস হিসাবে এই রাস্তাটার গুরুত্ব অপরিসীম। তার কারণে মাননীয় মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চেষ্টা করেছিলেন এটা যাতে সেতুটা সংস্কার হয় এবং প্রায় 7 কোটি টাকা ব্যয়ে সেতুটা নতুন করে তৈরি হচ্ছে। আমরা আশা করছি তার কারণে এলাকার মানুষের অনেক উন্নয়ন হবে। কত মাস লাগবে এটা কমপ্লিট হয়ে যেতে? এটা আরও 6 মাস লেগে যাবে সব কমপ্লিট হতে। আবাস যোজনার সমীক্ষা, তাই ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। আবাস যোজনার সমীক্ষার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কিন্তু কেন, কি কারণে? যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো মারধর চলে, বেধড়ক মারধর চলে করণদিঘিতে, যার জেরে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, কি কারণে এত উত্তেজনা, কি কারণে এভাবে বেধড়ক মারধর করা হচ্ছে, দোকান ভাঙচুর চলছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলি, করণদিঘি ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামার বটতলা এলাকায়, যেখানে আবাস যোজনা করে সার্ভে করতে গিয়েছিল ব্লক থেকে 2 আধিকারিক, পাশাপাশি ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রাক্তন যে মেম্বার রয়েছে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেখানে সার্ভে করতে যাওয়ার কথা, যারা প্রকৃত গরিব তাদেরকে যারা ঘর পায়, সেটাই কিন্তু সার্ভে করতে গিয়েছিল। কিন্তু সেই এলাকাতে দেখা যাচ্ছে যে আসম বিবি আছেন, তার ছেলে পাকা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিন্তু তাকে প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করার ফলে যে ওই এলাকার যে স্থানীয় মেম্বার ছিলেন প্রাক্তন শেখ মুজিবুর রহমান, তার অনুগামীরা কিন্তু তার পরিবারকে ব্যাপক হারে আক্রমণ করে এবং লাঠিসোঁটা নিয়ে তাদেরকে মারধর করা হয়। কিন্তু সেখানে শেষ নয়, সন্ধ্যার সময় সেই পরিবারের যে দোকান ছিল, সেই দোকানে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং দোকানপাটের সমস্ত জিনিসপত্র লুট করা হয় বলে অভিযোগ। এবং 6 জন করণদিঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে যারা প্রকৃত গরিব লোক তারাই যেন ঘর পায় এবং কোনো রকম যেন দুর্নীতি না হয়। সেখানে দেখা যাচ্ছে করণদিঘি ব্লকের সেই গ্রামে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে আসছে, কারণ সেই এলাকার প্রাক্তন যে মুজিবুর রহমান যে
স্থানীয় মেম্বার ছিল, ব্লকের 2 আধিকারিককে নিয়ে কেন পাকা বাড়িকে সার্ভে করানো হচ্ছিল এই প্রশ্নটা এবং এই প্রতিবাদটাই করেছিল। প্রতিবাদ করাটাই কিন্তু তাদের কপালে দিচ্ছিল মার এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই এলাকায় কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ রয়েছে এবং পাশাপাশি রায়গঞ্জ সাব ডিভিশনের পুলিশ সুপার থানা জানিয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে 6 জনকে আটক করা হয়েছে এবং 6 জন তারা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আপনারা কি আবাস যোজনার ঘর পেয়েছেন? না, পাইনি আমরা। আপনাদের কেমন বাড়ি? আমাদের কাছে বাড়ি আছে, কাছে 3 বাড়ি। হ্যাঁ, তো ওরা কেন এসেছিল আপনাদের বাড়িতে? যেন হয় না, আমি ওই বাড়ি দেখাবো, ওই বাড়ি দেখাবো, ওদের তো কাজই ওটা। মানে আপনাদের বাড়িটা দেখাচ্ছিল না। না, সার্ভে করতে গেছিল? হ্যাঁ, অনেকদিন গেছে। তখন আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, আমি বলেছি তোরা কেন আসবে, অফিসাররা আসবে, অফিসাররা দেখে যাচ্ছে, অফিসাররা আসবে। হ্যাঁ, তখনই মারধর করেছিল? তখনই ওরা মারধর করেছে। কার আছেন? আমাকে মেরেছে মজিবুলের ছেলে, মজিবুল, আর মজিবুলের ভাই সৌরভ। আমাদের পাড়াতে আমাদের ব্লক থেকে 2 জন ব্যক্তি ইনকোয়ারি যায়। ইতিমধ্যে ওই অফিসারদের সঙ্গে আমাদের প্রাক্তন যে মেম্বার ছিল মজিবুল, শেখ মজিবুল, ওনাদের সঙ্গে ওদের বাড়ি নিয়ে যায়, বিবি আসমার বাড়িতে। তো বিবির আসমা বাড়ি না দেখিয়ে ও দেখাচ্ছিল বিবির ছেলের বাড়ি দেখাচ্ছিল। ওনার ছেলের বাড়ি পাকা, ছেলের বাড়ি দেখছিল, ওনার বাড়ি কাঁচা। এর আগে বিগততে মেম্বার ছিল, ওরা অনেক কিছু করছিল, আর মানুষকে লুটপাট করে খাচ্ছিল। এই হচ্ছে ওনাদের কাজ। এরা কিন্তু একটা প্ল্যানিং করেছিল বিদ্যুতের হ্যান্ডেল গিরিয়ে দিয়ে, তারপরে মোটামুটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে? হ্যাঁ, বিচ্ছিন্ন করার পরে এসে ওই দোকানে চড়া হয়। সংস্কারের জন্য বন্ধ মেটেলি ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র, আর তার ফলে কিন্তু আয় কমেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ভরা মরশুম, পর্যটকের ভরা মরশুম, কিন্তু এই সময় পর্যটক না আসায় বিক্রি নেই হস্তশিল্পীদের। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই যে ধূপঝোড়া পর্যটন কেন্দ্র ঘিরে একটা স্বনির্ভর গোষ্ঠী, সেখানে মহিলারা কাজ করেন, যেখানে পাপোশ, চটের ব্যাগ, মাদুর তৈরি করেন, তারা কিন্তু এই যে পর্যটন, এই যে মরশুম এখন, সেই মরশুমটা তো এখন কোনোভাবে কাজে আসছে না, কারণ সংস্কার হচ্ছে, তারা বিক্রি করতে পারছেন না। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, একে তো পর্যটকদের ভরা মৌসুম, আর এই সময় কিন্তু পর্যটন শূন্য হয়ে রয়েছে ধূপঝোড়া গাছবাড়ি পর্যটন কেন্দ্র। পরিকাঠামোগত সংস্কারের কাজের জন্য কিন্তু বন দপ্তরের কটেজ এবং বাংলোগুলি বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে, যার ফলে সে বনবস্তি এলাকার যে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পী মহিলারা তারা কিন্তু বিপাকে পড়েছে। কারণ পর্যটক ঢল ডুয়ার্সে নেমেছে, তথাপি কিন্তু সেখানে পর্যটক নেই। কারণ এখানে কিন্তু বন দপ্তরের তরফ থেকে স্বনির্ভর করার জন্য এখানে মহিলাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয় 6 মাস, তারপরে কিন্তু তাদের এখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে। আর সেই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু এখন তারা দিশেহারা, যেখানে তারা মরশুমে মাস প্রতি প্রায় 3000 টাকার মতো কামাই করতে এক একজন, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে 1000 থেকে 1200 টাকা। প্রায় 45 জন কিন্তু মহিলা সেখানে হস্তশিল্পের সঙ্গে কাজে জড়িত। যদিও প্রশাসনের তরফ থেকে বা বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সংস্কারের কাজ চলছে এবং সংস্কারের কাজ অতি শীঘ্রই শেষ হবে এবং পর্যটক কিন্তু সেখানে আসতে শুরু করবেন। এখন দেখার বিষয় কতদিনে পর্যটকেরা ধূপঝোড়া এলাকায় আসে এবং এই স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলারা রয়েছে তাদের দিন পুনরায় ফিরে আসে। একদমই রকি। এখন কটেজগুলো বন্ধ থাকাতে আমাদের ইনকাম কম হচ্ছে, কারো 1000 টাকা 500 টাকা এরকম হচ্ছে, আর যদি কটেজ খোলা থাকতো তাহলে বেশি হতো, 2500 টাকা 2000 টাকা হতো। এখন কি কাজও কম হচ্ছে নাকি, মানে গেস্ট কম নেই জন্য? এখন কম হচ্ছে। এটা কি এখনো খুলেছে পর্যটক? না, এখন অব্দি খুলে নেই। সেফটি ফায়ার মেজারমেন্ট যে ক্রাইটেরিয়া গুলো, যার আগে যদি হয়ে যায় তাহলে তো ভালো, নাহলে পূজার পরে হতে পারে। এটা কি হলনের ঘটনার পরে কি সম্ভবত এটার জন্য আমাদের বিফেসাররাও ভাবছেন যে এরকম ঘটনা যেন না ঘটে। এখানে টোটাল 7টা আছে, 7টার মধ্যে ট্রি হাউসটাও আছে। ট্রি হাউসটা এখন খারাপ অবস্থার জন্য তাকে বন্ধ রাখা আছে, আর 6টা কটেজ আমাদের রানিং অবস্থা আছে। শুধুমাত্র ফায়ার প্রোটেকশন পরীক্ষার জন্য বন্ধ আছে। ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাড়াতাড়ি দিতে খোলার জন্য। রোগীর পরিজনদের জন্য কলকাতা মেডিকেলের নাইট শেল্টার, কিন্তু সেই নাইট শেল্টারের স্বাস্থ্য কেমন, নাইট শেল্টারের পরিবেশটা কেমন, ছবিটা দেখুন। অসুস্থ মেডিকেলের নাইট শেল্টার কেন বলছি, কারণ নাইট শেল্টারের নেশার আসর, আর নাইট শেল্টারের মধ্যেই কিন্তু একেবারে নোংরা আবর্জনা ভরা। ছবিটা একবার দেখুন। এই যে শেল্টার আপনারা দেখছেন, এখানে রোগীর পরিজনরা নাইট শেল্টার অর্থাৎ রাতে থাকেন, কিন্তু থাকার পরিবেশটা একবার দেখুন। এখানেই নেশার আসর,
এখানেই একেবারে নাইট শেল্টারের টয়লেট এখানে সামনেই নোংরায় ভরা। প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, নাইট শেল্টারের যে ছবি আমরা দেখছি তাতে তো সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে রোগীর পরিজনরা এরকম একটা পরিবেশে থাকবেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তো একটা বড়সড় প্রশ্ন উঠছে। একদমই প্রিয়াঙ্কা, যেমন দেখো যে কথায় আছে যে স্বাস্থ্যই সম্পদ, আর যেখানে স্বাস্থ্য ব্যবস্থার যে এই হাল তা কিন্তু আরো একবার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে কলকাতা মেডিকেল কলেজকে। এবং কলকাতা মেডিকেল কলেজের যে রাত্রি নিবাস, সেই রাত্রি নিবাসের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে যে রোগীর পরিজনেরা এখানে থাকতে পারেন মাত্র 75 টাকা মূল্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ঘরগুলি রয়েছে, যে বাথরুম রয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা হয় না, এমনটাই বলছেন রোগীর পরিবারেরা। এবং পাশাপাশি এই 4তলা বিল্ডিং এর যে একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে ক্যান্টিন, একতলাতে মেয়েদের থাকার ব্যবস্থা রয়েছে এবং দোতলা এবং তিনতলাতে পুরুষদের থাকার ব্যবস্থা রয়েছে। সমস্ত ঘরই কিন্তু একেবারে অপরিষ্কার। আমরা কেয়ারটেকারের সঙ্গে কথা বলেছিলাম, কেয়ারটেকার অমরেশ গড়ুই সেখানকার, তিনি বলেছিলেন যে আমরা এখানে পরিষ্কার করি, যারা এখানে আসেন তারাই অপরিষ্কার করে রাখেন। কিন্তু যেটা দেখা গিয়েছে ওখানে যখন গেলাম, তারপর যেটা দেখা গিয়েছে যে ওখানে যারা রোগীর পরিজনেরা ছিলেন তারা বলছেন যে কোনোভাবেই পরিষ্কার করা হয় না, একেবারে অপরিষ্কার করে রাখা হয়। এবং সেই ছবি কিন্তু উঠে এসেছে। উল্লেখযোগ্য হচ্ছে একেবারে টপ ফ্লোরে দেখা গিয়েছে রাত্রি নিবাসে সেখানে কিন্তু নেশার আসর বসেছে এবং সেখানে যে ছবি একদম মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ছবিও কিন্তু উঠে এসেছে। কাজেই আরো একবার প্রশ্নের মুখে কলকাতা মেডিকেল কলেজ বলাই যেতে পারে প্রিয়াঙ্কা। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সুইবার রেগুলার আসে রবিবার ছাড়া, সব পরিষ্কার হয়। নিরাপত্তা নিরাপত্তা ঠিক আছে, রাত 11টায় গেট বন্ধ হয়ে যায়, সকাল 5টায় খোলে। আচ্ছা, আর কত টাকা লাগে এখানে পার হেড 75। হাসপাতালের কেয়ারটেকার তিনি বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, রোগীর পরিজনরা তারা নাকি নোংরা করেন। ছবি কি বলছে? ছবি তো অন্য কথা বলছে।